আসসালামু আলাইকুম। তো আমরা আজকে আপনাদের সামনে সবার সামনে লাইভে চলে আসলাম এবং আমরা আজকে মূলত লাইভে যে টপিকটা নিয়ে আলোচনা করব তা হলো আপনারা এই যে আমাদের যে হেডলাইন যেটা দেওয়া আছে লাইভে এইচএসসি পাঠ্য বইয়ের প্রশ্ন উত্তর নিয়ে তর্ক বিতর্ক পড়ব। তো আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং এই বিষয়টাতে আপনাদের যদি কোনো কারো প্রশ্ন জানা থাকে বা কোনো প্রশ্ন যদি কারো মনের মধ্যে থাকে আপনারা সবাই সেগুলো জানাবেন এবং আমরা সেগুলো সবগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো সর্বপ্রথম আপনারা কে কোথা থেকে আমাদের আজকে লাইভটিতে যুক্ত হয়েছেন সবাই কমেন্টে একটু জানান। আমরা সকলের যে কমেন্টগুলো পড়ার চেষ্টা করব। তো এবং আপনারা যে লাইভটি আমাদের কীরকম হচ্ছে তা জানাবেন এবং আপনারা সকলে আজকে যে লাইভটি আমরা করতেছি এটা সকলে শেয়ার করে দিবেন। তো আমরা বেশি কথা বলবো না, আমাদের যে আজকের আলোচনার যে টপিক আমরা সেই টপিকের মধ্যে চলে যাব। জাস্ট শুধু একটু সময় নিচ্ছি যে আমরা আমাদের যে লাইভটা করতেছি এটা সব জায়গায় শেয়ার দিয়ে দিচ্ছি যাতে আপনারা সকলে লাইভটিকে সুন্দরভাবে দেখতে পারেন এবং শেয়ার দেওয়ার পর পরবর্তীতে আমরা আমাদের যে আজকের আলোচনা পর্ব ধামাকাদার সেই আলোচনা পর্বের মধ্যে চলে যাব এবং আশা করি আপনারা অসংখ্য বিনোদন এখান থেকে পাবেন এবং অনেক কিছু শিখতে পাবেন যেগুলো আপনাদের এইচএসসি একাডেমিকের পাশাপাশি অ্যাডমিশনে অনেক উপকার করবে আশা করি। তো আপনারা কে কোথা থেকে দেখতেছেন সবাই কমেন্টে জানান। দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত হচ্ছে আমাদের আজকের লাইভে। তো আপনারা আপনাদের যে মূল্যবান মতামত আশা করি সবাই এখানে দিবেন এবং আমরা সেগুলো পেয়ে অনেকটা খুশি হব আপনাদের সেই মতামতগুলো পেয়ে। তো আমি মূলত একটু শেয়ার দিচ্ছি এজন্য একটু সময় লাগতেছে, যদিও রাত প্রায় 1টা বেজে গেছে, 1টা বেজে 8 মিনিট প্রায়। তো আমরা তাও চলে আসছি লাইভে কারণ একটু যে আমি আসছিলাম আমাদের যে এলাকার যে আমার মামা রয়েছে সেই অর্থাৎ আমার ভাগিনা আছে যে তার কাছে চলে আসছিলাম। মূলত আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ে এখানে পড়াশোনা করতেছি, এখান থেকে শীতের ছুটিতে বাসায় আসছিলাম। তো বাসায় আসার পর এখন শীতের ছুটি প্রায় শেষ, আমি বরিশালে ব্যাক করব। তো যেহেতু ভাবলাম যেহেতু ওই দিনাজপুর দিয়েই যাব বরিশালে, তো একটু দিনাজপুরে ঢুকে এখানে আমার ভাগিনা আছে, এই ভাগিনার সাথে দেখা, ওই ভাগিনার জন্য ওই জন্য ওনার কাছে আসলাম। আর আমার ভাগিনা মূলত এইচএসসিতে পড়তেছে, তো এবার এইচএসসি দিবে পরীক্ষা, আসলে সবাই ওনার জন্য দোয়া করবেন যেন ভালো রেজাল্ট করতে পারে, গোল্ডেন A+ পায়, তো এবং ভালো একজন বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারে, তার স্বপ্ন অনেক। তো সবাই এর জন্য অনেক দোয়া করবেন যেন সে সুন্দরভাবে পড়তে পারে ভালোভাবে এবং ভালো কিছু করতে পারে। তো তাকেই আজকে আমি মূলত যাচাই করার জন্য চলে আসলাম আপনাদের কাছে লাইভে এবং আজকে এই লাইভে তাকে দেখব আমি মূলত আমার ভাগিনা কতটুকু পড়াশোনা করছে, যে কতটুকু পরিশ্রম করছে, সে তার পরিশ্রম ঠিকভাবে সে করতেছে কিনা, আবার সবগুলো এগুলো বিষয়গুলো দেখার জন্যই মূলত আজকে আমি লাইভে চলে আসছি তাকে নিয়ে এবং এই সবগুলো বিষয়ে আলোচনা করব। তো তো আমরা তার সর্বপ্রথম পরিচয়টা আগে শুনে নিই, তারপর আমরা আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের যে লাইভটা আছে সে লাইভটাতে আমরা জয়েন করব। সর্বপ্রথম আমরা তার পরিচয়টা আগে সর্বপ্রথম শুনে নিই, সে কোথায় পড়াশোনা করতেছে, তার অবস্থা কীরকম, তারপর আমরা আমাদের আলোচনা যে পর্ব আজকের প্রশ্ন তর্ক বিতর্ক, আমিও তার কাছে শিখবো, সে আমার কাছে শিখবে, এভাবে মূলত আমরা এই সবগুলো বিষয় আলোচনা করার চেষ্টা করব। তো সর্বপ্রথম আমরা তার পরিচয়টা তার মুখে শুনে নিই। আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা যারা লাইভে আছেন। আজকে আসলে আমাদের তেমনভাবে কোনো উদ্দেশ্য ছিল না যে আমরা এভাবে হঠাৎ 1টার দিকে লাইভে আসব বা আমাকে সেরকমভাবে কোনো কথোপকথনের সামনে আসতে হবে এবং কি লাইভে আসতে হবে, আমি কখনো এটা ভাবতে পারি নাই। আসলে মামা আমি একসাথে ঘুমানোর প্ল্যান করতেছিলাম, তো সেই মুহূর্তে আমরা কিছু পাঠ্য বই থেকে এইচএসসি পাঠ্য বই বিভিন্ন বইগুলো থেকে যেগুলো আর্টসের সেগুলো বইগুলো থেকে আমরা আলোচনা করতেছিলাম। আমি আমার একটু পরিচয়টা দিয়ে দিই। আমি হচ্ছে মোহাম্মদ বিপ্লব রানা। আমার বাসা বাইলাটাঙ্গি ঠাকুরগাঁও, আর আমি দিনাজপুর গভর্নমেন্ট সিটি কলেজে পড়ি। আমি হিউম্যানিটিস বিভাগে পড়ি, মানে আর্টসে পড়ি।
তাছাড়া আমাদের যে লাইভটাতে আসছি আমি, সেটা হচ্ছে আমার মামা আমাকে কোন জানি একটা টপিক থেকে প্রশ্ন করবে। তো আমি বাংলা অলরেডি পড়ছি, আংশিক পড়ছি, ভালো মোটামুটি পড়ছি। সো এখান থেকে উনি প্রশ্ন করতে যাচ্ছেন আমাকে, দেখি কোন টপিক থেকে প্রশ্ন করেন। তো যেই টপিক থেকেই প্রশ্ন করুক, আমি ইনশাল্লাহ আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব উত্তর দেওয়ার। আমি যেটুকু এতদিনে অধ্যয়ন করছি, যতটুকু শিখছি সেটা পড়ব, ওনাকে জানাবো, এবং উনি যা আহ, উনি যা আমাকে দিবেন, যেটা আমাকে শিখাই দিবেন বা আমি ওনার কাছে শিখবো, সেটুকু আশা করতেছি। তো মামা, এটুকুই ছিল আমার। আপনি আমাকে অনেক ইন্সপিরেশন দিছেন আগেও, এবং এখন দিবেন, ভবিষ্যতেও দিবেন। সো এখানে আমি অনেক কিছু হয়তো বা জানি না, আপনারা হয়তো বা জানেন, আপনারা কমেন্টে জানাই দিবেন, এবং মামার কাছে জানবো। তো আপনারা অপেক্ষায় থাকেন আমাদের লাইভটা কখন আমরা সেই প্রশ্নগুলোর মধ্যে আসতেছি, কোথা থেকে উনি প্রশ্ন করতেছে, কীরকমভাবে প্রশ্ন করতেছে। উনি আসলে সব কিছু প্রশ্ন ভার্সিটি রিলেটেড করবে, এবং পাঠ্য বই থেকেও করবে, যাতে একাডেমিক এবং ভার্সিটির মধ্যে দুটো সামঞ্জস্য করে উনি প্রশ্ন করবে। দেখি কোন টপিক থেকে প্রশ্ন করে। তো আপনারাও অপেক্ষায় থাকেন। তো ধন্যবাদ ভাগিনাকে কিছু ইম্পর্ট্যান্ট কথা বলার জন্য এবং তার পরিচয়টুকু দেওয়ার জন্য। এখন মূলত আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সরাসরি প্রশ্নের মধ্যে চলে যাব, এবং আমাদের যে প্রশ্নের যে টপিকগুলো ছিল আমরা সরাসরি সেই টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করে দেব, এবং তার যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো আমরা আলোচনা শুরু করে দেব। তো সর্বপ্রথম আমি তাকে এইচএসসি যে বাংলা প্রথম পত্র বইটা রয়েছে সে বইটা আলোচনা করব, এবং সেই বইটার সর্বপ্রথম আমি কিছু বিষয় আগে সাজেশন দিয়ে দিই। এটা তোমার জন্য যেমন ইম্পর্টেন্ট, যারা দেখতেছে অডিয়েন্স আমাদের আছে প্রায় অনেকজন প্রায় যুক্ত হয়েছে, আমরা দেখতেছি লাইভে আমাদের আজকের লাইভটাতে। তো আপনাদের সবার উদ্দেশ্যে বলবো যে এই যে বাংলা প্রথম বইটা আছে, এই বইটা কিন্তু পড়ার একটা ধরন রয়েছে, এটা সবার উদ্দেশ্যে বলতে চাই। তো এই বইটা যে আমরা পড়ি, এইটা কিন্তু এইচএসসিতে পড়তে হয়, আবার এডমিশন বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি প্রস্তুতি দিতে যাই তখন কিন্তু আবার পড়তে হয়। তো দেখেন, এই বইটা এখন পড়ি, তখন আবার গিয়ে কেন পড়তে হবে একই বই, তখন জাস্ট আমরা রিভিশন দিব। তো এখন এইচএসসি থাকা অবস্থায় এই বইটা আপনাদের এমনভাবে পড়তে হবে যাতে আপনাদের যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি দিতে হয় তখন যেন নতুন মনে না হয়। তো এজন্য কীভাবে পড়তে হয় দেখেন, আপনাদের মনে করেন অপরিচিতা গল্পটা পড়লেন, প্রথম কী করবেন, প্রথম কাজ হলো অপরিচিতা গল্পের টু জেড একবারে চুল ছেঁড়া বিশ্লেষণ করে পড়বেন। এখানে যে একটা বড় ভুল আবার করি, তোমাকে বলতেছি কথাগুলো কিন্তু মনোযোগ সহকারে শুনো, কাজে আসবে। যে কবি পরিচিতি যে আছে, এই কবি পরিচিতিটা অনেকে মাতাল হয়ে যায়। কীরকম মাতাল হয়ে যায়, যে কবি পরিচিতিতে বিভিন্ন বইগুলো আছে না, বিভিন্ন রাইটার যে অভিযাত্রী বা বিচিত্রা, আরও বিভিন্ন ধরনের রাইটারগুলো আছে, এদের মানে এই যে কবি পরিচিতি সম্পর্কে কিন্তু বা লেখক পরিচিতি সম্পর্কে কিন্তু অনেকগুলো তথ্য থাকে কিন্তু প্রত্যেকটা দেখছো কি? হ্যাঁ। তো এখন এতগুলো তথ্য অনেকে মনে করি যে এগুলো পড়তে হয়, এগুলোতে পরীক্ষা খুব কম আসে। তুমি দেখো বিগত সালের কোশ্চেনগুলো মিলাই দেখো, শুধু জাহাঙ্গীরনগর বাদে, কারণ জাহাঙ্গীরনগর একটু সাহিত্য থেকে বেশি প্রশ্ন আসে বাদে, তবে খুব কম, কারণ আমি তো এখানে বাংলা পরীক্ষা আমি নিজে দিয়েছিলাম। আমি এখন বরিশাল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছি, তা আমি নিজেই কিন্তু বাংলা এখানে 15-র মধ্যে 13 পাইছি, কিন্তু সাহিত্যে আমি কিছুই পড়ি নাই তারপরও। তো এখন সহজ উদাহরণ আমি নিজেই দিলাম, মনের কথা কি বলবো। তো এখন এটা আমি কেন বলতেছি, কারণ হলো অনেকেই যে ভুলটা করে এই যে বিভিন্ন ধরনের বইগুলো আছে না, ওই বইগুলো থেকে কবি পরিচিতি সম্পর্কে সবগুলো তথ্য মুখস্থ করে নেয়। এতে কি হবে, এতে তোমার কিছুই কিন্তু মনে থাকবে না। এখন কেউ যদি ওভার ট্যালেন্টেড হয় তার কথা আমি বলবো না, আমরা যারা আমার মতো দুর্বল স্টুডেন্ট আছে, যারা মনে করো ভালো একটা বিশ্ববিদ্যালয়ে কম পড়েও চান্স পেতে চায়, তাদের উদ্দেশ্যে এই কথাগুলা। তারা কি করবে, তাদের যে বইয়ে যে তথ্যগুলো আছে, বিশেষ করে বইয়ে কবি পরিচিতি রিলেটেড, সর্বপ্রথম এগুলো একবারে খেয়ে ফেলবে, একবারে কোনো বাদ দেওয়া দিই নাই। এখন এখানকার মধ্যে আবার কিছু কথা আছে যে কবি পরিচিতি সবগুলো কিন্তু আবার দরকার নাই। কবি পরিচিতির মধ্যে যেগুলো বেশি ইম্পর্ট্যান্ট, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম আছে, তারপর হলো জসিমউদ্দিন, এরকম বিভিন্ন ধরনের কবিগুলো আছে। কিন্তু এখন ওই কবির মধ্যে যে ইম্পর্ট্যান্ট তথ্যগুলো আছে ওইগুলো পড়তে হবে, কিন্তু যেগুলো তোমার বারবার পরীক্ষায় আসে। তো এই প্রশ্নের প্যাটার্নটা বোঝার জন্য তোমাকে কিন্তু প্রশ্ন ব্যাংক সলভ করতে হবে, যে কোশ্চেনগুলো তোমাকে অ্যানালাইসিস করে দেখতে হবে। যারা এভাবে দেখে তারাই কিন্তু প্রশ্নের প্যাটার্নটা বুঝতে পারে, পড়ার ধরনটা বুঝতে পারে। এই ভুলটা এখানে ঘটে থাকে, এটা আমি হরহামেশাই দেখি যে অনেক কিছু পড়তে গিয়ে শেষে কিছুই মনে থাকে না।
তো এই জন্য বলবো আমার শর্টকাট যে সাজেশনটা থাকবে কবি পরিচিতির ক্ষেত্রে সর্বপ্রথম 1 নাম্বার কাজ হলো তোমার বইয়ে যে তথ্যগুলো আছে সেগুলো শেষ করো। এখন তোমার যদি মনে হয় যে না আমার এগুলো সব কমপ্লিট বইয়ের তথ্যগুলো কবি পরিচিতি রিলেটেড যা আছে, তারপরে তুমি এক্সট্রা যে বইগুলো আছে সেই বইগুলো থেকে পড়ো, কোনো সমস্যা নাই। তোমাকে পড়তে কখনো মানা করি নাই, কিন্তু তোমার যদি মনে থাকে অবশ্যই পড়বা। যদি মনে না থাকে, যাদের থাকবে না তাদের এক্সট্রা অতটুকু পড়ার দরকার নেই। ওই 1 মার্ক বা 2 মার্কের জন্য তোমার অসংখ্য মার্ক এদিকে কিন্তু ছুটে যাবে। এটা মাথায় রেখে কাজ করতে হবে। এখন তোমার যদি মনে হয় যে না কোনো সমস্যা নাই, আমার কোনো প্রবলেম হয় না, তাহলে পড়ো। আমার অবশ্যই থাকবে পরামর্শ, পড়ো যদি প্রবলেম না হয়। 2 নাম্বার যে বিষয়টা, এই যে গল্পটা পড়লাম মনে করো অপরিচিতা, সর্বপ্রথম আমরা গল্পটা যে সবগুলো বিষয় যেগুলো আছে সবগুলো চুল ছাড়া বিশ্লেষণ করে পড়তে হবে, একবারে খুঁটি নাটি যতগুলো বিষয় আছে। কথা কি বুঝতে পারছো? মানে প্রতিটা লাইন, কেন এটা বলতেছি প্রতিটা লাইন সবগুলো ভালোভাবে পড়তে হবে, কারণ তোমার পরীক্ষায় এই যে আছে এখানে বলে, যেমন অপরিচিতা গল্পে শিমুল ফল মাকাল ফলের কথা আছে না, আছে। তারপর হলো মকর মুখ কুমিরের আকৃতির মতো মুখের কথা আছে না। পরীক্ষায় পড়বে যে ওই যে অপরিচিতা গল্পে এই যে বা বলবে যে এই যে মাকাল ফুলের নাম আছে কোন গল্পে। তোমার এভাবে পরীক্ষায় পড়ে, কিন্তু এডমিশনে পরীক্ষা এভাবে পড়ি। এইচএসসি তো তোমার এই রিলেটেড প্রশ্ন হয় বিভিন্ন ধরনের। তো এজন্য তোমাকে খুব ভালোভাবে কিন্তু এগুলো পড়তে হবে, খুব ভালোভাবে বিশ্লেষণ করে। এখন এটা গেল 2 নাম্বার। 3 নাম্বার স্টেপে গিয়ে যেমন যে কাজটা হবে, এই বই রিলেটেড বিগত সালে যতগুলো কোশ্চেন আসছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতিমূলক, তারপর এইচএসসি তোমার বিভিন্ন বোর্ড পরীক্ষায় সবগুলো কোশ্চেন শেষ করতে হবে। আর একটা সিক্রেট বলে দিই, যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে সিক্রেট সৃজনশীলে কমন পাওয়ার সহজ সিক্রেট উপায় হলো বিগত 3 থেকে 4 বছরে তুমি যদি সৃজনশীলগুলো সবগুলো শেষ করো, আমি গ্যারেন্টি দিব তুমি ওই প্যাটার্নেই প্রশ্ন কমন পাবা। এটা একবার আমি লিখে দেবো। তুমি মনে করো তোমার যদি ওই প্যাটার্ন হুবহু না আসে, তুমি মানে আন্দাজ করতে পারবা বিষয়টা, হ্যাঁ এটা হবে, এটা হবে। তুমি নিজেই দেখিও, আমার কথার সাথে মিলাই নিও যে তুমি বিগত 3-4 সালে প্রশ্ন খেয়ে ফেলছো, তারপর তুমি নতুন প্রশ্ন দেখছো যে পাও নাই, এরকমটা কখনো কিন্তু হবে না, কখনোই হবে না। তুমি 100% পাবা। তবে একটা বিষয় আছে, এমসিকিউ কিন্তু কখনোই এভাবে সম্ভব না। এমসিকিউর ক্ষেত্রে এটা খাটবে না, এটা সৃজনশীলের ক্ষেত্রে খাটবে। কিন্তু এমসিকিউর ক্ষেত্রে তোমার কি করতে হবে, এমসিকিউ বিগত সালে কোশ্চিন থেকে কমন আসে না যে এটা বলবো না। এমসিকিউর ক্ষেত্রে তোমার বিগত সালে কোশ্চিন যেগুলো আসে ওই কোশ্চিনগুলো থেকে এমসিকিউতে মনে করো যদি 30টা থাকে এইচএসসি একাডেমিক, 30টার মধ্যে তোমার 20টা বা 15টা বা আরও কম, অনেক সময় 10টা, অনেক সময় আরও বা 10টার মতো কমন আসে। কিন্তু মানে এটা বলা যাবে না আবার যে কতগুলো কমন আসবে বিগত সাল থেকে, মানে বেশিরভাগ সময় কম আসে। এজন্য তোমার কি করতে হবে, বিগত সালে যে কোশ্চিনগুলো আসে এই কোশ্চিনগুলো বারবার পড়ে অ্যানালাইসিস করে দেখতে হবে যে কোথা থেকে প্রশ্ন আসে এমসিকিউর ক্ষেত্রে। এর পাশাপাশি তোমাকে বিগত সালে তো শেষ করতে হবে এমসিকিউ, তার পাশাপাশি বিভিন্ন ধরনের সুনামধন্য কলেজ, তারপর বিভিন্ন বোর্ড, আরও সবগুলো সময় শেষ করতে হবে। এমসিকিউ কিন্তু প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। এভাবে যদি তুমি পড়ো, বাংলার ফুল প্যাকেজ তোমার এইচএসসি একাডেমিক টু এডমিশন বাংলা প্রথম পত্রে কমপ্লিট। আর একটা কথা তোমাদের বলে দিই, যারা বাংলা দ্বিতীয় পত্রে বাংলা এই যে সহপাঠ একটা বই আছে না, আনন্দপাঠ যে বইটা আমরা বলি, এই আনন্দপাঠ যে বইটা আছে ওই বইটা কিন্তু একটা নাটক, একটা উপন্যাস আছে। অনেকে কিন্তু এটা হার মনে করে। তোমরা কি চাও? তোমরা যদি চাও আমাকে বলো, আমি কিন্তু কমেন্টে জানাও, তোমরা যারা দেখতেছো আমাদের লাইভটা কমেন্টে জানাও, আমি কিন্তু ওইটার পর তোমাদের 4 দিন ক্লাস নিব, নাটকের পর 4 দিন তোমাদের উপন্যাস যেটা আছে এটার পর ক্লাস নিয়ে ওটা খতম করে দেবো একবারে কিস্সা খতম, একবারে দেখবা, একবারে শেষ। তোমার আর সারা জীবন কখনো কারো কোনো ভিডিও দেখতে হবে না। আমি এভাবে আলোচনা করব। তো আমাদের কয়েকটা ভাই দেখতেছি আমাদের কমেন্ট করছে যে আমাদের রিয়াদ হোসেন ভাই বাংলা নিয়ে একটু বলেন। হ্যাঁ ভাই, আমরা বাংলা নিয়ে জিএসটি সব কিছু বলে দিছি। বাংলা ফার্স্ট পেপারের ক্ষেত্রে যে কিভাবে কি পড়া লাগে না লাগে সবগুলো বলে দিছি। বাংলা দ্বিতীয় পত্রে একটু নিয়ম আছে, ওইগুলো পরবর্তীতে আমরা আলোচনা করার চেষ্টা করব। আজকে শুধু বাংলা প্রথম পত্র নিয়ে আমরা বসছি। আজকে বাংলা প্রথম পত্রে আমরা এই যে আমার ভাগিনা আছে, আমার ভাগিনার সাথে সবগুলো বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তারপর এরপর একজন সুমি আক্তার নামে একজন আপু আমাদের সাথে কমেন্ট করছে যে সাথে আছি, ধন্যবাদ আপু, আমাদের সাথে থাকেন, আমাদের লাইভটাকে উপভোগ করেন। আমরা আরও কিন্তু মজাদার বিভিন্ন ধরনের প্রশ্ন নিয়ে আসবো। আমি চেষ্টা করবো আমার যে ভাগিনা আছে একে সবসময় থামাবার, দেখি সে কতটুকু পড়ছে, কত পরিশ্রম করছে। আমাদের কিন্তু লাইভে কিন্তু ভাগিনা অনেকজন আছে, বুঝছো? একটু মানে অনেকটা চিন্তা করে কিন্তু উত্তরগুলো করবা, নাহলে কিন্তু তোমার মান সম্মান কিন্তু খেয়ে ফেলবে। অনেক আপু দেখতেছি, তোমার কিন্তু অনেক সিনিয়র আপুরা এখানে আছে, ভাইয়ারা আছে, অনেকে কিন্তু দেখতেছে। এই জন্য একটু খুব সাবধানভাবে ভালোভাবে প্রশ্নগুলো উত্তর করার চেষ্টা করবা। আচ্ছা, চেষ্টা করবা সর্বোচ্চটুকু। তো আমরা তাহলে আমাদের গাইজ
আমাদের যে ভাগিনা দেখি আজকে ট্রাই করি তার কতটুকু পড়াশোনা হয়েছে। আজকে শুধু বাংলা প্রথমটা নিয়ে আলোচনা করব, যেহেতু আসছি ওর কাছে অনেক দিন পর, আসা হয় না খুব একটা মেসে। তো তাহলে আমরা শুরু করি আমাদের যে তর্ক বিতর্ক যে টপিক যেটা ছিল। তো প্রশ্নের মধ্যে আমি যদি সর্বপ্রথম তাকে সহজ একটা প্রশ্ন করতে চাই, অতি সহজ প্রশ্ন, যেটা অপরিচিত গল্প থেকে একটা প্রশ্ন। সেই প্রশ্নটা হলো যে অনুপমের বিয়ে কি হয়েছিল কি হয়ে নাই? এই প্রশ্নটা কিন্তু আমি কিন্তু পোস্টও করেছিলাম, আমাদের ফেসবুক যে পেজ আছে ওইখানে পোস্ট করেছিলাম এই প্রশ্নটা পর, যে অনুপমের বিয়ে কি হয়েছিল কি হয় নাই। তো অনেকে এখানে কিন্তু বিভিন্ন ধরনের কমেন্ট করছিল, আমি এগুলো শেষে উত্তর দিব, অনেক মজাদার কমেন্ট। তো আগে আমার ভাগিনের কাছে আমি শুনি সর্বপ্রথম যে ভাগিনা আমাদের কি বলে, যে অনুপমের বিয়ে হয়েছিল কি হয় নাই, বা কেন হয় নাই, কি কারণে হয়েছিল, বা কি কারণটা আমাদের জানা। অনুপমের বিয়ে হয়নি, কেননা এখানে কবি রবীন্দ্রনাথ ঠাকুর যেভাবে গল্পটা রচনা করেছেন, সেখানে তিনি ছোট গল্প যেহেতু, সো অনেক কিছু শেষ হয়েও হইল না শেষ, এরকম একটা মনোভাব দিয়েই তিনি শেষ করেছেন গল্পটাকে। হ্যাঁ, শেষ হয়েও হইল না শেষ, এরকম একটা মনোভাব দিয়েই তিনি শেষ করেছেন গল্পটাকে। তো সেখানে পরিশেষে সমাপ্তিতে দেখলাম যে গল্পটি পড়ে যে অনুপমের বিয়ে হয়নি, এবং কি বিয়ের জন্য অনেক কিছু করা হইলেও বিয়ে হয়নি। এখন বিয়ের জন্য কি কি করা হয়েছিল, কেন হয়নি, সেটা হচ্ছে মূল কারণ হচ্ছে যৌতুক প্রথা। সেই যৌতুক প্রথার জন্যই সচরাচর মূল টপিক হচ্ছে যৌতুক প্রথা, মূল ভাব গল্পটার। ওই যৌতুক প্রথার কারণেই বিয়েটা হয়নি। আর বিয়েটা হওয়ার পিছনে অনেক কিছু কারণ আছে, যেমন হচ্ছে আপনার অনুপমের মামা, তারপর অনুপমের মামার সাথে যে কল্যাণীর বাবা আছে শম্ভুনাথ সেন, ইনার অনেক কিছু কথোপকথন হয়। বিশেষ করে যৌতুক প্রথাটা নিয়ে অনেক কিছু হয়, যৌতুকের বিভিন্ন গহনা, বিভিন্ন যৌতুকের যে বিভিন্ন জিনিসপত্র, সেগুলো বিভিন্ন স্যাকরা দিয়ে মাপামাপি, অনেক কিছু। গল্পটা আসলে অনেক মজার একটা গল্প। তিনি আমাকে সেটা থেকেই প্রশ্ন করেছেন। আমি কখনো কল্পনা করতে পারি না যে উনি আমাকে অপরিচিতা থেকে ধরাবেন। হ্যাঁ, তো উনি আমাকে লাইভে শুরু আসার আগেই বলল যে উনি নাকি অপরিচিতা থেকে ধরাবেন। তো ইনশাল্লাহ আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে আমি অপরিচিতা থেকে অ্যান্সার করার চেষ্টা করব। এটা হচ্ছে অনুপমের বিয়ে হয়নি। উনি যে রচনাটা। অসংখ্য ধন্যবাদ ভাগিনাকে সঠিক উত্তর দেওয়ার জন্য, যে এই গল্পে মূলত অনুপমের বিয়ে হয়নি শেষ পর্যন্ত। তবে এখানে শেষ পর্যন্ত একটা বিষয় আমরা লক্ষ্য করতে পারি, যে অনুপম বিয়ে হয়নি ঠিক আছে, কিন্তু অনুপম কিন্তু তার প্রতি যে তার আগ্রহ সেটা কিন্তু কখনোই কমে নাই, তার প্রতি তার আগ্রহ কিন্তু ছিলই। এবং শেষ পর্যন্ত সে অনুপম যে শম্ভুনাথ বাবু যে রয়েছে, অর্থাৎ কল্যাণীর যে বাবা, তার কাছে ক্ষমা চেয়েছে, সে ক্ষমা করে দিছে, কিন্তু কল্যাণী তাকে ক্ষমা করে দেয় নাই। কল্যাণী বলছে যে না, আমি আর বিয়ে করব না, আমি বিয়েতে বসবো না, আমি দেশ মাতৃকার তাগিদে অর্থাৎ দেশের মেয়েদের শিক্ষার বিস্তারের জন্য কাজ করে যাব। তো এই কারণে পরিশেষে সে বসে নাই। কিন্তু অনুপম সে কল্যাণীকে সাহায্য করছিল, সবসময় তার পাশেই ছিল, কিন্তু সে কখনো অনুপমকে বিয়ে করে নাই। এখান পর্যন্ত এই গল্পটা তিনি শেষ করে দিয়েছিলেন, তিনি আর বেশি কিছু বলেন নাই। তো গল্পের মধ্যে যেটা বলা হয়েছে সেটা থেকে বোঝা যায় যে অনুপমের বিয়ে কিন্তু শেষ পর্যন্ত হয়নি। তো এখান থেকে আরেকটা যদি আমি প্রাসঙ্গিক এই রিলেটেড একটা প্রশ্ন করি, সেই প্রশ্নটা হইল যে আমাদের কি ক্যামেরা কি নড়াচড়া করে, মানে দেখতেছি একটু নড়াচড়া হচ্ছে, তো ঠিক আছে ক্যামেরা কোয়ালিটি সব কিছু আচ্ছা ওকে। তো দেখো যে আমাদের যে আজকে যে প্রশ্নটা আমার ছিল মামুর প্রতি, যে আমার ভাগিনা যে আছে তার প্রতি, যে বিয়ে বিষয়ে যেহেতু আসলো প্রশ্ন, বিয়ে বিষয়ে প্রশ্নটা করি। সে বিয়ের সময় অনুপমের বয়স কত ছিল, বিয়ে যখন হচ্ছিল তখন অনুপমের বয়স কত ছিল, এবং ট্রেনে যে একটা ঘটনা ঘটে তার মায়ের সাথে কল্যাণীর দেখা হয়, এই ট্রেনের যে ঘটনাটা, তখন অনুপমের বয়স কত? আচ্ছা, প্রশ্ন আমার এটা একটু ক্রিটিক্যালি প্রশ্ন বলা চলে। বিয়ের সময় অনুপমের বয়স ছিল 23 বছর। কারণ যিনি অনুপম যেহেতু এটা উত্তম পুরুষের লেখা একটি গল্প, সো অনুপম নিজে যেহেতু তার নিজের কথায়, নিজের কথোপকথনে গল্পটি উপস্থাপন করেছেন, তখন তিনি গল্পটি রচনা করার সময় বলেছেন, আজ আমার বয়স 27, না দৈর্ঘ্যে বড় না গুণে বড়।
সেভাবে উপস্থাপন করেছেন। তো যখন তিনি গল্পটা লিখেছিলেন তখন বয়স ছিল তার 27 বছর। আর যখন এই কাহিনীগুলো ঘটে, তার সাথে বিবাহ নিয়ে অনেক কিছু ঘটে, তখন হচ্ছে বয়স ছিল ওর 23 বছর। আর তখন সেই মুহূর্তে কল্যাণীর বয়স ছিল 15 বছর। আর ট্রেনে যে ঘটনা ঘটে সেটাই সেখানে উপস্থাপন করা আছে যে 1 বছর পরে, অথবা 23 থেকে 24 বছর। আর কল্যাণীর বয়স তখন হয় 15 থেকে 16 বছর বা 17 বছর। আর 1-2 বছর, যেহেতু 1-2 বছরের মধ্যে সেই ট্রেন জার্নিটা হয়, তো ট্রেন জার্নিটা হচ্ছে 24 থেকে 25 বছর এরকম। আর কল্যাণীর বয়স তখন হবে আপনার 16 থেকে 17, এই আর কি। অসংখ্য ধন্যবাদ ভাগিনাকে সঠিক উত্তর দেওয়ার জন্য। তো অনুপমের যদিও সহজ উত্তর হলো, অনুপমের বিয়ের সময় বয়স ছিল 23, আর বিয়ের পরবর্তী ট্রেনের ঘটনা হলো 24 বছর বয়সে। তো মামু পুরোপুরি সঠিক উত্তর দিয়েছে আমার ভাগিনা। তো এখন এখানে যারা লাইভে যুক্ত আছেন তাদেরকে একটা কথা বলতে চাই, যে লাইভে আপনারা যারা যুক্ত আছেন, আমরা যে প্রশ্নটা আমি যে করতেছি, এই প্রশ্নটা ও যে করার আগে, আমার ভাগিনা করার আগে যেন আপনারা উত্তর দেন। আপনারা আগে উত্তর দিবেন, ও করার আগে আপনারা উত্তর দিয়ে দিবেন। কিন্তু আপনারা দেখতেছি মানে কেউ উত্তর দিতে পারেন না। তো এটা করলে কিন্তু হবে না, আপনাদের কিন্তু উত্তর দিতে হবে, আপনাদের কিন্তু মতামতটা জানাইতে হবে, এবং যার যত প্রশ্ন আছে সবগুলো কিন্তু জানাইতে হবে। তো প্রশ্নগুলো যদি না জানান আমরা কিন্তু বুঝবো না যে আপনাদের চাহিদা কী, আপনাদের আগ্রহ কী, আমাদের কিন্তু জানাতে হবে। তো এখন যদি সহজ ভাষায় বলতে চাই, আমরা বেশিক্ষণ দৈর্ঘ্য করব না। তো আর কয়েকটা প্রশ্ন করব ভাগিনাকে। আমরা অপরিচিতা গল্প থেকে করলাম, এরপরে আমরা যে আমাদের যে কবিতা একটা রয়েছে, সে কবিতা সোনার তরী, সেই কবিতাটা থেকে কিছু প্রশ্ন করি। কিছু প্রশ্ন করার পর তারপরে আমরা চলে যাব আমাদের আজকে ফিনিশিং পর্বে আর কি। বেশি আলোচনা দীর্ঘ করব না, যেহেতু রাত অনেক হয়ে গেছে, অনেকে বিরক্ত হবে রাতের মধ্যে। আমরা আবার ম্যাচে আসি, অনেক বড় ভাই আছে আমাদের ম্যাচে, তো তারা অনেক বিরক্ত হতে পারে। তো আমরা চেষ্টা করব খুব সংক্ষিপ্তভাবে আমাদের আলোচনা শেষ করে দেওয়া। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো বিষয়ে জানার থাকে, কোনো কোশ্চিন থাকে, অবশ্যই কমেন্ট করেন, আমরা সবগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। তো দেখো যে সোনার তরী যে কবিতাটা আছে, এই কবিতাটাও কিন্তু লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। কবি কিন্তু উনি আলাদা কোনো কবি নাই। তো এখন এখান থেকে আমি সরাসরি তাকে একবারে মূল পাঠ যে রয়েছে সেই পাঠ থেকে প্রশ্ন শুরু করব। তো দেখো এখানকার মধ্যে যে প্রশ্নটা রয়েছে, তোমার প্রশ্নটা হলো, তিনি এই সোনার তরী যে কবিতাটা রয়েছে, এই সোনার তরী কবিতাটা মূলত কোন বিষয়টাকে ইঙ্গিত করছে, মানে অর্থাৎ সোনার তরী যে কবিতাটা আছে, এই কবিতাটা মূলত তিনি কোন বিষয়টাকে ফুটাই তুলতে চাইছেন, কোন বিষয়টাকে। প্রত্যেকটা গল্প কবিতা একটা কিন্তু তোমার হিডিং পয়েন্ট রয়েছে, যে পয়েন্টটা বা প্রেক্ষাপটকে কেন্দ্র করে কবি কিন্তু এই গল্প বা কবিতা বা যেটাই হোক সাহিত্যের কোনো একটা কাজ কিন্তু করেছেন। তো ঠিক তেমনিভাবে সোনার তরী যে রয়েছে, এটা কবি কোন বিষয়টাকে প্রেক্ষাপটে এই কবিতাটা রচনা করেছেন। এটা ধরো, এটা সোনার তরী কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর যেটা বোঝাতে চেয়েছেন, যেটার মূল ভাব ছিল সোনার তরী কবিতায়, সেটা হচ্ছে দিন শেষে মানুষ পরপারে চলে যাবে, কিন্তু মানুষের যে কৃতকর্মগুলো আছে সেগুলো সারা জীবনব্যাপী অমর হয়ে থাকবে পৃথিবীতে। তো তিনি সেটাই বুঝাইতে চেয়েছেন যে ব্যক্তি মানুষ সত্তার মহাকালের কাছে ব্যক্তি মানুষ সত্তার কোনো ঠাঁই নাই, কিন্তু তার যে কর্মের সৃষ্টি, ব্যক্তি মানুষ সত্তার যে কর্মের সৃষ্টি, সেগুলো সারা জীবন অমর হয়ে থাকবে এবং সেগুলোকেই মূল্যায়ন করা হবে পৃথিবীতে, সেগুলো মানুষের কাছে অমর কীর্তি হয়ে থাকবে। তো সেটাই তিনি এটাই হচ্ছে মূল ভাব সোনার তরী কবিতায়। অসংখ্য ধন্যবাদ ভাগিনাকে সঠিক উত্তর দেওয়ার জন্য। সে একবার পুরোপুরি সঠিক উত্তর দিয়েছে যে সোনার তরী কবিতাটার মূলত মূল যে ভাবটা, মানে মূল এক কথায় বলতে গেলে কর্মের মাধ্যমে মানুষ বেঁচে থাকে। এই পৃথিবীতে যে আমরা আছি, সবাই কিন্তু একদিন মারা যাবে। তো একটা জিনিস, একটা কথায় একবার জাস্ট অনুধাবন করেন, চিন্তা করেন। এটা যদি চিন্তা করেন, আপনি কিন্তু জীবনটা অনেক পরিবর্তন করতে পারবেন। একটু মোটিভেশনাল টাইপের কিছু কথা বলি। দেখেন, এই পৃথিবীতে এখন আমরা আছি, এখন কিন্তু খুব সুন্দরভাবে আমাদের দিন চলতে আছে, সময় কিন্তু চলে যাচ্ছে। তো এক সময় আমাদের কি হবে, আমরা কিন্তু বড় বড় দালান করব, অট্টালিকা করব, বাড়ি ঘর কিনবো, কিন্তু এই ঘর বাড়িতে আমরা এক সময় কিন্তু থাকতে পারবো না। এক সময় ওই ঘর বাড়িতে আমরা যেরকম থাকতেছিলাম, আমাদের মতো আমাদের সন্তানী, আমাদের পুত্র মেয়ে কন্যা, মানে তারা কিন্তু থাকবে, তারা জীবনযাপন করবে, তারা আমাদেরকে কখনো কিন্তু স্মরণ করবে না, তারা তাদের মতো কাজকর্ম আবার তারা পরিচালনা করবে। যেমন
আমাদের যে অতীত যারা রয়েছে, আমাদের দাদা দাদি, নানা, খালা, খালু, মানে তাদের অতীতের যে প্রজন্ম রয়েছে, আমরা কি তাদেরকে কখনো স্মরণ করছি? বা কয়বার স্মরণ করি তাদেরকে? কখনো কিন্তু করি না। তাদেরকে আমাদের কিন্তু স্মরণই করা হয় না। তো দুনিয়াতে একজন মানুষ তার যে মানে সে যে থাকে, এটা কিন্তু খুব অল্প সময় থাকে, এবং অল্প সময়ের মধ্যে যদি কোনো কাজ না করতে পারে তাহলে কিন্তু তার যে কীর্তি এটা কিন্তু দুনিয়াতে থাকে না, এবং কেউ তাকে মনেও রাখে না কখনো। তো ওই জন্য আমরা সবসময় চেষ্টা করব দুনিয়াতে ভালো কিছু করার, ভালো কোনো কিছু একটা কাজ করার, কোনো একটা কর্ম করার। কারণ কর্ম করলে এটা কিন্তু ভালো একটা প্রতিদান পাওয়া যাবে, দুনিয়াতেও পাওয়া যাবে, পরকালেও পাওয়া যাবে। কারণ দুনিয়াতে আপনি যদি একটা ভালো কিছু না করেন, পরকালে ভালো কিন্তু প্রতিদান পাবেন না। ওটা হিন্দু হন, মুসলমান হন, যে ধর্মই হন না কেন, ভালো কিছু কাজ করতে হবে, কর্ম করতে হবে, তবেই আপনি প্রতিদান পাবেন। এটা দুনিয়া, আখিরাত, পরকাল সব জায়গায় পাবেন কিন্তু। তো এই গল্পটা এই প্রেক্ষাপটেই কিন্তু তিনি লিখেছেন কবিতাটা। দুনিয়াতে একজন ব্যক্তিতে আছে, সে কিন্তু স্থায়ী না, তাকে কিন্তু মরতে হবে। তো এখন মানুষ তাকে কি কখনো মনে রাখবে? রাখে নাই। যেমন আপনার যে বিভিন্ন ধরনের মানুষগুলো আছে আপনার এলাকার আশেপাশে, আপনি কাকে মনে রাখছেন? কয়জনকে মনে রাখছেন? রাখেন নাই কিন্তু। কেন রাখেন নাই? কারণ সে গুরুত্বপূর্ণ ছিল না। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম বা অন্যান্য বিভিন্ন ধরনের যে বড় বড় ব্যক্তিগুলো রয়েছে, দার্শনিক, কবি, সাহিত্যিক, তাদের নামগুলো মনে রাখছি। কেন রাখছি? কারণ তারা বিভিন্ন ধরনের সাহিত্যকর্ম করে গেছে, বিভিন্ন ধরনের তাদের কৃতি কাজ করে গেছে। তো এটাকেই তিনি বোঝাতে চাইছেন যে একজন মানুষের পৃথিবী তার সাহিত্যগুলো স্থায়ী পায়, ব্যক্তি মানুষ কখনোই স্থায়ী পায় না পৃথিবীতে। এই জিনিসটাই তিনি বোঝাতে চেয়েছেন। এখন এখানকার মধ্যে তোমার যে প্রশ্নটা হলো আমার, যে আমার প্রশ্ন হইল যে আমি যে প্রশ্নটা করতে চাইছিলাম, মানে একটা প্রশ্ন করে শেষ করে দেব, বেশি প্রশ্ন করব না। যে প্রশ্ন এরকম পাচ্ছি না খুব একটা, আমি অনুধাবন টাইপের একটা প্রশ্ন করতে চাচ্ছি। চারিদিকে বাঁকা জল করিছে খেলা, এই লাইনটা দ্বারা মূলত কি বোঝানো হয়েছে? চারিদিকে ওই যে বলছিল একখানি ছোট ক্ষেত আমি একলা, মানে কবি যে বলছে একখানি ছোট ক্ষেত আমি একলা এবং চারিদিকে বাঁকা জল করিছে খেলা, এই কথাটার অর্থটা কি? এটা দ্বারা মূলত কোন জিনিসটাকে বোঝাচ্ছে? চারিদিকে বাঁকা জল করিছে খেলা, এটি দ্বারা কবি রবীন্দ্রনাথ ঠাকুর বোঝাতে চেয়েছেন যে প্রকৃতিতে যে প্রকৃতির মধ্যে যে একটা ভয়, মানে প্রকৃতির মধ্যে যে একটা বিপদের আশঙ্কা, প্রকৃতির মধ্যে যে একটা কোনো বিপদের বা কোনো দুর্যোগের আশঙ্কা, সেই আশঙ্কাটা মানে আসতেছে বা বেড়ে চলতেছে, বা মানে হচ্ছে মধ্যখানে যে ওখানে ধানের কথা বলা হয়েছে কবিতাটিতে। তো ধানকে এখানে কবি বা আমরা বুঝতে পারি একটা দ্বীপের মতো। সো এই দ্বীপের চারদিকে বাঁকা জল, মানে জলটা খুব তীক্ষ্ণ হয়ে করিছে খেলা, মানে খুব ঢেউয়ের উপর তীক্ষ্ণ হয়ে ঢেউ উঠতেছে। সো ঢেউ উঠা মানে হচ্ছে চারদিকে যে একটা বিপদের আশঙ্কা, সেই বিপদটা আগ্রাসন করে আসতেছে সেই ধান ক্ষেতটির দিকে। তো সেটি রবীন্দ্রনাথ ঠাকুর সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন। যদিও আমি মামার মতো বা অন্যান্য টিচারদের মতো বিশ্লেষণ করতে পারবো না, অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে আমি এটুকু বলতে পারি যে সেখানে একটা বিপদের আশঙ্কা হয়েছিল ধান ক্ষেতটা নিয়ে। কবির যে মনোভাবটা ফুটিয়ে তুলেছে, তো সেরকমই একটা মনোভাব ছিল ওখানে, যে একটা বিপদের আশঙ্কা তৈরি হয়েছিল ওইটা নিয়ে। আমার এই প্রশ্নটা আমি পুরোপুরি একবারে একমত হইতে পারলাম না এই প্রশ্নটাতে, এই জন্য অনেকটা দুঃখিত। মানে হয়েছে, তবে ফুলফিলভাবে সুন্দরভাবে উত্তর দিতে পারে নাই আর কি এই প্রশ্নটা। তবে যে মানে আরেকটু যদি ভালোভাবে চেষ্টা করতো মনে হয় পারতো। তো এই প্রশ্নটা দিয়ে আজকে মূলত আমরা আমাদের লাইভটা সমাপ্তি করব, এই প্রশ্নটা উত্তর দিয়ে। এখন কারো যদি কোনো কিছু জানার থাকে কমেন্টে জানান, আমি চেষ্টা করব তো আপনাদের সবগুলো প্রশ্নর উত্তর দেওয়ার। কারো কিছু জানার থাকলে কমেন্টে জানান, না হলে কিন্তু আমরা আজকের এই প্রশ্নের উত্তর দিয়ে আমাদের যে লাইভটা চলতেছিল সেই লাইভটা কিন্তু সমাপ্তি করব। তো দেখেন প্রশ্ন যেটা বলছিলাম যে চারিদিকে বাঁকা জল করিছে খেলা, এটা দ্বারা কি বোঝানো হয়েছে? এখানে মূলত এই যে সোনাতরী যে কবিতাটা আছে, এই কবিতায় কবি মনে করেন একটা জমি আছে, ওই জমি চারিদিকে পানি বহমান, স্রোত বহমান, ওই স্রোত বা জলের মধ্যে একটা বিপদ আছে না? অবশ্যই বিপদ আছে। কিন্তু যখন আপনি মনে করেন বিচে মধ্যখানে আসেন, চারিদিকে বাঁকা জল বলতে মানে স্রোত, খুব স্রোত নদী যাচ্ছে, পানি
তো একটা বিপদের একটা আপনাকে ইঙ্গিত দিচ্ছে না নাই? তো এইটাকে নর্মাল অর্থ, এই কবিতার কিন্তু দুইটা অর্থ, বেশিরভাগ কবিতা কিন্তু দুইটা অর্থ, একটা হলো শাব্দিক অর্থ আর একটা হলো ভাবার্থ। শাব্দিক অর্থ হলো এই কবিতাটা নর্মালি যেটা বোঝায়, আর ভাবার্থ হলো ওই কবিতাটা মূলত যে বিষয়টাকে ইঙ্গিত করে। তো এই কবিতাটা ভাবার্থ যেটা বোঝাচ্ছে এই লাইনটার দ্বারা, চারিদিকে বাঁকাজল করিছে খেলা, অর্থাৎ একজন মানুষ যখন কোনো কিছু একটা ভালো কিছু কাজ করতে যায়, তখন কাজ করতে গিয়ে কিন্তু চারদিক থেকে চতুর্দিক থেকে অনেক পরিমাণ বাধা আসে। তুমি দেখো, তুমি যখন কোনো একটা সমাজে কাজ করতে যাবা, ভালো কিছু করতে যাবা, দেখবা যে সবাই তোমাকে নিচে টেনে নামাচ্ছে। কেন? কারণ তুমি ভালো জায়গায় চলে যাচ্ছ, মানুষ এটা সহ্য করতে পারে না। তো এই যে ভালো কিছু কর্ম করার সময় যে বিভিন্ন ধরনের কিন্তু বিপদ আসে মানুষের জীবনে, আর এই জিনিসটাকে কবি এখানে ইঙ্গিত করতেছেন যে ভালো কর্ম তার বলে যে করবো না, এটা কিন্তু কখনোই নয়। ভালো কাজ করতে হবে, কিন্তু এখানে বিপদ থাকবে, এটাই স্বাভাবিক। কষ্টের ফলেই কিন্তু স্বস্তি আছে, যে কষ্ট করবে সেই কিন্তু স্বস্তি লাভ করবে। তো এই দিক লাইনটা দ্বারা মূলত এই জিনিসটাকেই কবি বোঝাতে চাইছেন। তো আজকের এই লাইভটা প্রায় অনেকক্ষণ আমরা করলাম। তো আশা করি আপনারা সকলেই আজকের লাইভটা উপভোগ করেছেন। তো আশা করি আপনাদের লাইভটা অনেকটা ভালো লাগছে, এবং আমাদের মামা ভাগিনার যে আজকে যে কথোপকথন, তর্ক বিতর্ক কীরকম লাগলো সবাই কমেন্টে জানাবেন, এবং আজকের লাইভটা শেয়ার করতে ভুলবেন না। তো তাহলে আমরা মামার আজকের যে লাইভটা করলাম এটার অনুভূতি শুনে আজকের লাইভটা সমাপ্তি করব। তো মামার কাছে আমাদের আজকের লাইভের অনুভূতিটা শুনি, যে লাইভটাতে করলাম তার কীরকম লাগলো, এবং এটা কি তার জন্য উপকার হইলো কি না, এই বিষয়টা সম্পর্কে তার কাছে জানতে চাইব। অবশ্যই আমি খুব উপকৃত, কারণ এরকম একজন ভার্সিটি পড়ুয়া ছেলে, মানে আমার মামা, তিনি আমার কাছে আসে আমাকে সেই বাংলা সম্বন্ধে, বিভিন্ন ভার্সিটি, বিভিন্ন কোচিং সম্বন্ধে এবং একাডেমিকে কীভাবে ভালো রেজাল্ট করা যায় সেই বিষয়গুলো সম্বন্ধে আমাকে গাইড করতেছে। সেটা হচ্ছে আমার জন্য ভালো, এবং আপনাদের সামনে আমরা মামা ভাগ্নে আছি একটা ভিডিও নিয়ে, সেটা আপনাদেরও জন্য অবশ্যই ভালো। সো এটা খুবই একটা ভালো দিক, কারণ আমি যেরকমভাবে সেখানে ওনার কাছ থেকে উপকৃত হতে পারতেছি, সেরকমভাবে আপনারাও হতে পারবেন। এবং আপনারা কি কি বিষয় জানতে চাচ্ছেন, এবং কোন বিষয়টা আমরা সোনারতরী এবং অপরিচিতা নিয়ে সুন্দরভাবে আলোচনা করলাম, সেই আলোচনাগুলো থেকে আমার কি ল্যাকিং আছে, আপনাদের যদি কোনো রকম ল্যাকিং থাকে তাহলে সেই প্রশ্নগুলা ওনাকে কমেন্টের মধ্যে জানাবেন। সেখান থেকে আপনারা অবশ্যই ওনার কাছ থেকে জানতে পারবেন। ঠিক সেরকমভাবে আমারও অনেক ভুল আছে সেখানে, বা আমি অনেক কিছু ভুল করতেছি, সেই ভুলগুলো সংশোধন করার জন্য মামা আছে, আপনাদেরও জন্য মামা আছে। মামা অল টাইম আপনাদের পাশে, আমার পাশে, সবার পাশে থাকবে। বিশেষ করে যারা ওনাকে ফলো করেন, ওনাকে যারা অনুসরণ করেন, ওনার সাথে যারা আছেন তারা থাকবেন, এবং কি ভবিষ্যতে ওনাকে সাপোর্ট করবেন, যাতে উনি আপনাদের জন্য ভালোভাবে ভালো কিছু বানাইতে পারে, ভালো কিছু ক্লাস নিতে পারে, ভালোভাবে ক্লাস করে আপনাদেরকে উপকৃত করতে পারে, এবং কি আপনাদের সর্বোচ্চ চেষ্টা করে সর্বোচ্চটা দিতে পারে। তো তাহলে আজকে আমরা আমাদের যে লাইভটা ছিল, লাইভটা এখানে শেষ করতেছি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে আপনাদের সাথে নতুন ধামাকা নিয়ে আসতেছি। নতুন ধামাকায় দেখা হবে, আপনারা চোখ রাখেন আমাদের সাথে, আমরা আসবো কিন্তু আপনাদের সামনে নতুন ধামাকা নিয়ে। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।